স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইয়েস স্যার, আপনি কেমন আছেন? ইয়েস স্যার। সবাই ভালো আপনি আছো? কেমন ভালো আছেন? আছি, আপনি কেমন হ্যাঁ, আছেন? ভালো আছি। তোমরা এই বন্ধে ভালো ছিলে। আজকে বন্ধের পরে আমার এই সে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যেই হয়তো সিলেবাসটা অনলাইনে দেওয়া আছে, ওখান থেকে সিলেবাস সবাই ডাউনলোড করে নেবে। সিলেবাস পেয়েছো, তারপরে অ্যাসাইনমেন্ট গুলি ওখান থেকে কিভাবে কি লিখতে হবে সেটা নির্দেশনা দেওয়া আছে, সেটা ভালো করে দেখে নেবে। তাহলে আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। সবাই সুস্থ থাকবে। আর এখানে আমার পরিচয়টা দেখে নাও। পরিচয়টা দেখে নাও, এটা আলাদাভাবে আর পড়ার দরকার নেই, তোমরা দেখলেই চলবে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে আন্তর্জাতিক নারী দিবসের একটা ব্যানার দেখতে পাচ্ছি। জি স্যার। আন্তর্জাতিক নারী দিবসের ব্যানার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যে সামনের কাতারে আমরা মনে হয় যে নারীদেরকে মানে প্রধান ভূমিকায় দেখতে পাচ্ছি। তাহলে আমরা এ দ্বারা কি বুঝলাম? যে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের একটা প্রধান ভূমিকা থাকে, এবং যেহেতু এটা আন্তর্জাতিক নারী দিবস, অতএব নারীদের একটা বিশেষ একটা দিবস আছে। নারীদের অধিকার রক্ষায় একটা বিশ্বের সব দেশ একটা দিবস পালন করে থাকে। সেখানে এখানে এই দিবসটা উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে দেখা যাচ্ছে যে পুলিশের লোক আছেন, এখানে প্রশাসনের লোক আছেন। কবুতর উড়িয়ে শান্তির প্রতীক পায়রা, সে পায়রা উড়িয়ে এই র্যালিটার উদ্বোধন করতে যাচ্ছেন। এরপরে এরকম একটা র্যালি বিভিন্ন রোড প্রদক্ষিণ করে, র্যালি রোড প্রদক্ষিণ করার অর্থ হলো যে সে সবাইকে জানিয়ে দিচ্ছে যে এরকম একটা দিবস নারীদের জন্য পালন হচ্ছে। এটা জানিয়ে দিচ্ছে, এইটার জন্যই আর কি র্যালি করা। সবাই জানে না, সেটা জানানোর জন্য এই র্যালিটা করা। আর এই অধ্যায়টা অথবা এই পাঠটা যদি আমরা এখান থেকে ভালো করে পড়ে নেই, তাহলে এখানে বাংলাদেশের নারী অধিকারের ধারণাটি ব্যাখ্যা করতে পারবে তোমরা। এরপরে সমাজে নারীর অবস্থান বিশ্লেষণ করতে পারবে। এবারে বাংলাদেশে নারীর অধিকারের গুরুত্ব বর্ণনা করতে পারবে। তাহলে এখন তাহলে অবশ্যই আমার এই পাঠটা দরকার আছে। হ্যাঁ, এখানে আমরা কি করতে পারবো? বাংলাদেশের নারী অধিকারের ধারণাটি আমরা ব্যাখ্যা করতে পারবো, তারপর সমাজের নারীর অবস্থান বিশ্লেষণ করতে পারবে, তারপরে বাংলাদেশের নারীর অধিকারের গুরুত্ব বর্ণনা করতে পারবে। তাহলে নারীরা কিন্তু সমাজের অনেক ক্ষেত্রেই এখন এগিয়ে আছে। তাহলে এগিয়ে আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্যই আমাদের এই পাঠটা পাঠ করা উচিত। এই জন্য যে নারীর অধিকার সম্বন্ধে আমরা অবশ্যই জানতে পারবো, আর নারীর অধিকারের যে গুরুত্ব সেটাও আমরা বর্ণনা করতে পারবো। এখন নারীর অধিকারের ধারণা কি? এটা যে নারী অধিকার হলো নারীর জন্য প্রদত্ত সেই সমস্ত সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। আর নারীর অধিকার মানবাধিকার জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর মানুষের এইসব অধিকারের স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে। তাহলে এই যে নারী অধিকারের ধারণাটা দেখো কোথা থেকে আসছে, যে প্রত্যেকটা দেশের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিন্তু। তাহলে আমাদের যে সংবিধান আছে, যে সেই 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধানে কিন্তু এই নারীর অধিকারের কথা বলা হয়েছে। নারী অধিকার এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে, নারী অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে এই আর এই নারী অধিকার শুধু বাংলাদেশে স্বীকৃতি দেয়নি, কিসের জন্য শব্দ হইতেছে? এটা হলো জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মিউট করো ভাই, এরকম সাউন্ড করতেছো ভাই। স্যার সবাইকে নিউট করে স্যার দেন, প্রচুর শব্দ হচ্ছে স্যার। হ্যাঁ স্যার বলো। মিউট করতে বলেন স্যার। এই মিউট করো। স্যার ডিস্টার্ব হইতেছে অনেক। এই সাইফুল ইসলাম তাহসিন, মিউট করে রাখো। এখন কোনো কথা বলা যাবে না, এখন কোনো চ্যাট করা যাবে না। সাইফুল ইসলাম তাহসিন। স্যার কিছুই তো করলাম না। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এই যে নারীদের স্বীকৃতি অবশ্যই দিয়েছে, এবং মানবাধিকার যে
জাতিসংঘ যে মানুষের জন্য অধিকার স্বীকৃতি অনুমোদন করেছে, এখানে কিন্তু নারী অধিকারের কথা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে যে নারীরা সমাজে কি কি সুযোগ সুবিধা ভোগ করবে, নারীদের কি কি অধিকার আছে, এসব কিন্তু মানবাধিকার যে বইটা আছে সেখানে কিন্তু এটা ভালোভাবে দেয়া আছে। তাহলে এখন দেখো বাংলাদেশের সমাজের নারীর অবস্থান, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আমরা হিসাব করি, বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করলে সেখানে দেখবো বাংলাদেশের নারীদের অধিকার কতটুকু আছে কতটুকু নেই। এই চিত্রটা দেখলে আমরা সহজেই অনুমেয় হব। সেটা হলো এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি একজন নারী, দেখতে পাচ্ছি। তোমার নেট প্রবলেম দিতেছে। জাতীয় সংসদের স্পিকার, তিনি একজন নারী। এরপরে বিরোধী দলীয় নেত্রী, তিনিও একজন নারী। এরপরে শিক্ষামন্ত্রী, তিনিও একজন নারী। আনমিউট করতে শোনা যাচ্ছে না। তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখছি, তাহলে এখন বাংলাদেশের নারীদের অবস্থান কোথায়, এটা আমরা সহজেই অনুমেয় করতে পারি, অনুমান করতে পারি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে হলো নারী, জাতীয় সংসদের স্পিকার সেটাও হলো নারী, বিরোধী দলীয় নেত্রী হলো নারী, শিক্ষামন্ত্রী তিনি হলেন আমাদের নারী। তাহলে বাংলাদেশের নারী অধিকারে আমার মনে হয় কোনো ঘাটতি নেই। এই চিত্রটা থেকে আমরা এতটুকু বুঝলাম যে বাংলাদেশের নারী অধিকারে কোনো মানে ঘাটতি এটা দেখা যাচ্ছে না, বা নারীরা কোনো দিক থেকে পিছিয়ে আছে এটা আমরা বলবো না। তারপরও দেখা যায় যে বাংলাদেশের সমাজের নারীর অবস্থান ও অধিকার পরিস্থিতি, এটা যদি একটু আলোচনা করি তাহলে দেখবো যে এখানে কিন্তু আসলে নারীরা যে সমান সুযোগ পাচ্ছে বাংলাদেশে, এটা কিন্তু বলা যাবে না। অনেক ক্ষেত্রে কিন্তু নারীরা এগিয়ে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বলো, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটাই বলো, সেখানে কিন্তু বড় বড় পদে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। তারপরে কিন্তু নারীরা কিন্তু সমান অধিকার যে পায় তা কিন্তু আমরা বলবো না, যে নানা দিক থেকে বাংলাদেশের নারীরা পিছিয়ে আছে। এত বড় বড় যদি আমরা পদ নারীদের মধ্যে দেখি, তারপরও কিন্তু আমরা দেখবো যে নারীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। সেটা কি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক অধিকার থেকে তারা আজও অনেক বঞ্চিত। আর এই বৈষম্য বঞ্চনার শিকার হতে হয় সেই নারীদের। আমাদের দেশে এখনো পিতামাতাকে কন্যা শিশুকে বোঝা মনে করে, কিন্তু কন্যা শিশুকে কিন্তু এখনো পিতামাতারা বোঝা মনে করে আমাদের সমাজে। এখন কিন্তু আধুনিক সমাজই বলা যায়, এই আধুনিক সমাজে এসে কন্যা সন্তানদের বোঝা মনে করে। তারা কিন্তু মনে করে যে কন্যা সন্তান বিয়ের পর কোথায় শ্বশুর বাড়ি চলে যাবে, অতএব তারা শ্বশুর শাশুড়িকে ভালো করে দেখবে, বাবা মায়ের খোঁজ খবর রাখবে না। এই জন্য কিন্তু কন্যা সন্তান তাদের হয়ে দাঁড়ায়। আর তারা ছেলেদেরকে একটু বেশি প্রাধান্য দেয়, কারণ যে বাবা মা মনে করে যে তারা যখন বুড়ো হয়ে যাবে তখন তাদের সে ছেলেই হবে একমাত্র অবলম্বন। এই জন্য কিন্তু ছেলেদের একটু বেশি ভূমিকা দিয়ে থাকে সমাজে, সমাজে না পরিবারে। আর আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে ধীরে ধীরে এখন অনেক কমে গেছে। না, এটা ঠিক আছে কমেছে, কিন্তু এখনো কিন্তু শহরে তুমি দেখো কমেছে অনেক, কিন্তু গ্রামে যে নেই তা বলবো না, গ্রামে এখনো কিন্তু আছে। গ্রামে এখনো এই ভুল ধারণাটা মানুষের মনে। হ্যাঁ, গ্রামে আছে এটা, যে গ্রামে না যদি না থাকে তাহলে দেখা যায় গ্রামে অনেক ছেলে মেয়ে যে 8-9 ছেলে না মেয়ে 8-9-এ পড়েছে, ক্লাস 10-এ উঠেছে, তখন তাদের বিয়ে দিচ্ছে। তারা সংসারে চিন্তা করছে যে মেয়ে তো বড় হলে বিবাহ দিতেই হবে, তাহলে একটা ভালো পাত্র পেয়েছি ছোটবেলা মানে কম বয়সে, অ্যাডাল্ট হয়নি, সে 18 বছর হয়নি, তার আগে বাবা মা বিয়ে দিচ্ছে। তাহলে এটা কি একটা বৈষম্যের শিকার হচ্ছে, এটা আমাদের দেশে এটা হচ্ছে। কিন্তু ছেলেদের বেলায় একটু কম দেখা যাচ্ছে, মেয়েদের বেলায় এটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যে নারী অধিকার, সেখানে নারী অধিকারের যে গুরুত্ব, সেখানে কিন্তু আমাদের যে সংবিধানে নারী অধিকারের গুরুত্ব যে দেয়া হয়েছে, এবং বাংলাদেশের যে নারী অধিকার সমূহ, সেটা কি
সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, এটা কিন্তু বাংলাদেশে বলা হয়েছে। জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এরপরে আইনের থেকে নারী পুরুষ সবাই সমান। এরপরে বিনোদন বা বিশ্রামের স্থানে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়, সেখানে কিন্তু নারী পুরুষ সমান অধিকার পাবে, এটা কিন্তু বাংলাদেশের আইনে বলা হয়েছে। এরপরে সরকারি চাকরি হবে, সরকারি চাকরি যেখানে পাবে সেখানে কিন্তু নারী পুরুষ সমান সুযোগ পাবে, এরকম কিন্তু কথা বলা হয়েছে। কিন্তু সেই সমান সুযোগটা কিন্তু বাংলাদেশে সব ক্ষেত্রে যে আছে সেটা বলি না। চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আছে, এগুলো স্যার খুব বড় বড় কাজের ক্ষেত্রে হয় স্যার, এমনিতে স্যার ছোটখাটো ইয়াতে স্যার হয় না এসব সমান সমান। হ্যাঁ শোনো, আমি এটা বলি, ছোট চাকরিতে অনেক সময় হয়, যেমন তুমি প্রাইমারি কথা চিন্তা করো, সেখানে কিন্তু 60% কোটা সংরক্ষিত। হ্যাঁ, ছেলেদের যেখানে 40%, নারীদের কিন্তু সেখানে 60%, কারণ সেখানে নারী অধিকারটাকে প্রাধান্য দেওয়ার জন্য, যে নারীরা চাকরি করবে, সমাজে মিশবে, ছেলে মেয়েদের পড়াবে, এই জন্য কিন্তু তারা এটা, এই সরকার এটা করেছে। তাহলে এটা একটা ভালো দিক অবশ্যই। এটা একটা ভালো দিক যে 60% কোটা করেছে। আর এসে চাকরির ক্ষেত্রে তুমি সেই যে বাংলাদেশের বড় যে চাকরি, সেটা হলো আমরা ক্যাডার সার্ভিস যেটাকে বলবো, বিসিএস শিক্ষা, সেখানে দেখবো যে নারী পুরুষ সেখানে আলাদা কোনো কোটা নেই, নারী পুরুষদের কোটা নেই, সমান। এরপরে তুমি আমাদের স্কুলের কথা চিন্তা করো, তুমি একটু আমাদের স্কুলের দিকে তাকাও, সেখানে নারী আর পুরুষ দেখো, নারীরা কোনো অংশে পিছিয়ে কিনা, ম্যাডাম বেশি না স্যার বেশি, সেটা তুমি যদি আমাদের স্কুলে তাকাও তখন সেখানে দেখতে পারবে যে সেখানে কি ম্যাডাম বেশি আছে। আমাদের যে স্কুলে যে কটা কোটা আছে এর ভিতরে ম্যাডাম বেশি, স্যাররা একটু সংখ্যায় কম আছে। তাহলে অবশ্যই সেখানে নারীদের যে একটা অগ্রাধিকার সেটা দেওয়া হয়েছে, পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয়নি তা বলবো না, সমান অধিকার সেটাই বলবো, যে সমান অধিকার দেওয়া হয়েছে নারী পুরুষদের। এখন বাংলাদেশের মোট জনসংখ্যার কিন্তু অর্ধেকই কিন্তু নারী, এই বৃহৎ নারী এটা কিন্তু অধিকার থেকে অনেক বঞ্চিত হচ্ছে। আর এই নারী অধিকারের অগ্রদূত, আচ্ছা এই একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা এখানে এই যে চিত্রটা, এটা যে আমরা দেখতে পাচ্ছি, এখানে নারীরা এখন ঘরে বসে নেই, বাংলাদেশ এবং সারা বিশ্বে ভ্রমণ করছে। এই যে নারী, এটা কিন্তু সারা বিশ্বে নারীরা ভ্রমণ করছে এখন, শুধু বাংলাদেশের আনাচে কানাচে না, বাংলাদেশের চারপাশে এই নারীরা ভ্রমণ করছে, অর্থাৎ সর্বক্ষেত্রে এই নারীরা আছে। শুধু বাংলাদেশের নারী অধিকার নিয়ে যে আমরা আলোচনা করছি তা না, এই নারী অধিকার কিন্তু সারা বিশ্বব্যাপী নারীরা যে সব জায়গায় সমান অধিকার ভোগ করছে তা কিন্তু না, শুধু বাংলাদেশে, বাংলাদেশের যে নারীরা এই অবস্থা আছে তা না, বিশ্বের অনেক দেশের নারীরাও কিন্তু একটু অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তাহলে এখন কিন্তু নারীরা একেবারে সারা বিশ্ব চষে বেড়াচ্ছে, সারা বিশ্ব নারীরা চষে বেড়াচ্ছে, অর্থাৎ এই নারী অধিকার আদায়ে, তারপরে নারীদের বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে, বিভিন্ন পেশায় নারীরা বিভিন্ন জায়গায় যুক্ত হচ্ছে। তাহলে এখানে আমরা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থান এবং কর্মক্ষেত্রে নারী অবস্থান, দেখো সৈনিক পদে নারী, এই যে নারীরা কিন্তু সৈনিক হচ্ছে, এখানে সৈনিক পদে কিন্তু নারীদের এবং নারীরা যোগ দিচ্ছে। এরপরে বিভিন্ন মন্ত্রণালয় চাকরি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় চাকরি আছে। এরপরে সাংবাদিকতা, সাংবাদিকতা কিন্তু একটা কঠিন কাজ, সেটা দিন নাই রাত নাই, এরপরে সেই আবহাওয়া অনুকূল প্রতিকূল যেটাই থাক সেখানে কাজ করতে হচ্ছে। এরপরে জীবনের রিস্ক নিয়ে অনেক জায়গায় কাজ করতে হয়, যেমন অনেক জায়গায় মারপিট লাগে, সেখানে কিন্তু সাংবাদিকরা এগিয়ে যায়, সে ছবি তোলে, সে খবর প্রচার করে। এরপরে অনেক জায়গায় আগুন লাগে, সাংবাদিকরা ছবি তুলতে যায় এবং কিন্তু সাংবাদিকরা আহত হয়। এখন এই যে কোভিড-19 যে সারা বিশ্বে আঘাত এনেছে, এটা বাহিরে যাওয়া রিস্ক, বা মানুষের সাথে কথা, মানুষের সাথে মেশা রিস্ক, তারপরে কিন্তু সাংবাদিকরা কিন্তু ঘরে বসে ছিল না, সাংবাদিকরা কিন্তু সমানে চষে বেড়াচ্ছিল, একেবারে প্রতিটা দেশের আনাচে কানাচে তারা কিন্তু চষে বেরিয়েছে এই সংবাদ সংগ্রহের জন্য। তাহলে তার সাংবাদিকতায় সেখানেও কিন্তু নারীরা ভূমিকা পালন করছে। এরপরে আমরা যদি সেই টেলিভিশন খুলি, সেখানে দেখবো যে বিভিন্ন মাধ্যমে যে সংবাদ পাঠ করছে বিভিন্ন টেলিভিশনে, সেখানে কিন্তু নারীরাই বেশিরভাগ সংবাদ পাঠ করছে। এরপরে আমরা বিভিন্ন যে খবর সংগ্রহ, সেখানেও দেখবো যে নারীরা সেই লাইভ খবর
সংগ্রহ করছে, লাইভ খবর দিচ্ছে। এরপরে দেখো ডাক্তার, হ্যাঁ আমরা হসপিটালে গেলে দেখতেই পাই সেখানে পুরুষদের তুলনায় নারী যে কোনো অংশে কম তা কিন্তু দেখি না। হ্যাঁ, মহিলা ডাক্তারদের কোনো অভাব নাই। হ্যাঁ, তাহলে সব ক্ষেত্রেই, হ্যাঁ আগে কিন্তু নার্সিং পেশায় স্পিকও খেলে মহিলারাই, স্যার। কিন্তু এখনো কিন্তু সমানভাবে পুরুষ আসছে, তা পুরুষ এখনো কম আসছে আনুপাতিক হারে। হ্যাঁ, পুরুষ কম আসছে, মেয়েরাই বেশি আসছে নার্সিং পেশায়। হ্যাঁ, মেয়েরা বেশি আসছে। হ্যাঁ, মেয়েরা অনেক বেশি আসছে নার্স। হ্যাঁ, তাহলে এখন ওই যে আমাদের যেটা বলবো যে শিল্প কারখানা, গার্মেন্টস, শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রকৌশল, চিকিৎসা, প্রতিরক্ষা, সর্বক্ষেত্রেই আমরা নারীদের বিচরণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন এই যে শুধু গৃহস্থলীর কাজে যে সনাতনী পন্থা, গৃহস্থলীর কাজ করবে নারীরা, এখন কিন্তু সেটা নেই। শুধু এটা বাংলাদেশের প্রেক্ষাপট ধরবো না, এটা যদি আমি সেই বাহিরের দিকে তাকাই, এই যে সৌদি আরব, সেখানে কিন্তু নারীদের একটু ঘরমুখী করে রাখা হয়েছিল আগে, কিন্তু এখন কিন্তু নারীরা আর ঘরমুখী নাই, এখন তারা বাইরে যাচ্ছে, বাইরে কাজকর্ম করছে। নারীরা বিভিন্ন চাকরি করছে, বড় বড় পদে চাকরি করছে। নারীরা সেই গাড়ি ড্রাইভ করছে, নারীরা এরোপ্লেন চালাচ্ছে, নারীরা সেই সরকারি কাজে যোগ দিচ্ছে, নারীরা ইভেন সেখানে একজন বিচারকও নিয়োগ হয়েছে নারী। তাহলে এটা আগে ছিল না, তাহলে এখন এটা হচ্ছে। তাহলে নারীদের অধিকার কি সে সুসংহত ভাবে পালন হচ্ছে, বা অনেক দেশে পিছিয়ে ছিল সেটা আরো এগিয়ে নিয়ে যাচ্ছে সে দেশের সরকার, নারীরা আন্দোলনের মাধ্যমেও সেখানে এগিয়ে যাচ্ছে। তাহলে সর্বক্ষেত্রে এখন নারীরা বিচরণ করছেন। তাহলে নারীরা যে পিছিয়ে আছে এটা এখন আর বলা যাবে না। আর কাজেই দেশ সেবা তথা রাষ্ট্র বিশ্বের কল্যাণ উন্নয়নের জন্য নারী অধিকার একান্ত অপরিহার্য। তাহলে নারীদের অধিকার সংরক্ষণ করা সর্বক্ষেত্রে এটা আমাদের অবশ্যই সেই সুযোগ দেওয়া উচিত, এবং সরকারের সেভাবে কাজ করা উচিত। এবং নারীরা যে উভয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে, যে ঘরের কাজে এবং বাইরের কাজে নারীরা কিন্তু সবচেয়ে বড় কথা গঠনমূলক সে ভূমিকা রাখছে। সেটা কিরকম? একটা পুরুষ যখন চাকরি করে সে কিন্তু চাকরিই করে, সে কিন্তু ঘরের খোঁজ খবর কম রাখে। কিন্তু এখন একজন মহিলা যখন চাকরি করে তখন দেখবা যে সে মহিলা ঘরও গুছাচ্ছে, ওদিকে আবার সে চাকরিও ঠিক রাখছে। হ্যাঁ, তাহলে এখানে বিশেষ একটা ভূমিকা, একটা গঠনমূলক ভূমিকা রাখছে নারী। এটা আমরা বলতে পারি যে যে নারীরা সেই চাকরিও সঠিকভাবে করছে, সেখানেও তারা ফাঁকি দিচ্ছে না, এদিকে ঘরের কাজ, ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু, এভরিথিং, ঘর গুছানো সব কাজ নারীরা করছে। এরপরে বেগম রোকেয়া, নারী সমাজের অগ্রদূত যাকে বলা হয়, বেগম রোকেয়াকে নারী সমাজের অগ্রদূত বেগম রোকেয়াকে বলা হয়। সে একজন নারীকে, নারী আর পুরুষকে একটা গাড়ির দুই চাকার সাথে তুলনা করেছেন। নারীর দুই চাকার সাথে, গাড়ির দুই চাকার সাথে তুলনা করেছেন। এই কথার অর্থ হলো গাড়ির দুটো চাকা থাকে, এই যে একটা গরুর গাড়ি দুটো চাকা, দুটো চাকা কিন্তু সমান তালে যদি না চলে তাহলে কিন্তু গাড়িটা চলবে না। তাহলে নারী পুরুষ সমান তালে সমাজে এগিয়ে যাবে, তাহলেই সমাজ উন্নয়ন হবে। তিনি কিন্তু এই কথাটাই বুঝিয়েছেন যে একটা গাড়ির দুইটা চাকা যখন সমান তালে চলে তখনই কিন্তু সে গাড়িটা সঠিকভাবে চলবে। গাড়ি সেই রাস্তা থেকে বিচ্যুতি হবে না, অথবা কোনো সমস্যা হবে না। তাহলে সেই রকম একটা নারী সমাজে পুরুষ এবং নারীর সমান অধিকার দিয়ে সমান তালে যখন তারা চলবে তখনই কিন্তু সমাজের উন্নয়ন হবে, এছাড়া কিন্তু সমাজের উন্নয়ন হবে না। তাহলে এই জন্য নারী সমাজের অগ্রদূত সেই বেগম রোকেয়া কিন্তু একটা গাড়ির দুই চাকার সাথে নারী এবং পুরুষদের তুলনা করেছেন। এটা দ্বারা আমরা এটাই বুঝলাম। এখন তোমরা একটা একক কাজ কি করবে, যে নারী অধিকার কি এটা তোমরা বলতে পারবে। এরপর নারী একটি বিশেষ অধিকারের কথা বলো। নারীর অধিকার যেমন শিক্ষা লাভের অধিকার, এটা একটা বিশেষ অধিকার। এরপর দেশ উন্নয়নের জন্য কাদের অধিকার নিশ্চিত করতে হবে, এটা নারীদের অধিকার নিশ্চিত, আমরা জানি। এরপর পূর্বে ছেলে মেয়েদের মধ্যে কে বেশি পরিবার থেকে উৎসাহ পেত? পূর্বে ছেলে মেয়েদের মধ্যে ছেলেরাই বেশি উৎসাহ পেতে থাকো, কিন্তু এখন কিন্তু মেয়েরাও পাচ্ছে। এটা কি বাড়ির কাজ? দলীয় কাজটা আগে দেখো। বাড়ির কাজ, হ্যাঁ দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজ একটু পরে দেই, এর আগে স্যার আপনি অ্যাসাইনমেন্ট দিবেন না?
হ্যাঁ অ্যাসাইনমেন্ট বাড়ির কাজটা ওইটাই অ্যাসাইনমেন্ট। বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ দলীয় কাজ কি? আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের প্রধান বাধাগুলোকে চিহ্নিত করো, এটা একটা দলীয় কাজ। আর বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় কয়েকটি পদক্ষেপ উল্লেখ করো, এটা একটা মানে এটা দলীয় কাজ। এখন দলীয় কাজটার পরে এরপরে তোমরা বাড়ির কাজ, এই যে বাড়ির কাজ, বাড়ির কাজটা সবাই একটু দেখে নাও। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। উক্তিটির গুরুত্ব দেখো। এটা হলো সেই যে ফরাসি সেনাপতি বা রাষ্ট্রনায়ক যে নেপোলিয়ন বোনাপার্টের কথা, নেপোলিয়ন বোনাপার্ট, তার একটা উক্তি, এইটা একটু বিশ্লেষণ করবে। এইটাই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। স্যার এতটুকু? হ্যাঁ এইটাই একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ এইটাই একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ এটাই 7 তারিখ জমা দেব। হ্যাঁ এটা 7 তারিখ জমা দেবে। এই অ্যাসাইনমেন্টটা সবাই লিখে নাও, সবাই তো কিছু লিখবো। হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিবেন স্যার? এটা কি খ নম্বর হিসেবে লিখবো না গ নম্বর হিসেবে? বুঝি নাই কথা। এটা কি খ নম্বর হিসেবে লিখবো উত্তরটা নাকি গ নম্বর হিসেবে? গ নাম্বার হিসেবে উত্তর লিখবে। স্যার বুঝলাম না, কি বললেন? গ হিসেবে উত্তর লিখবে। গ হিসেবে উত্তর লিখবে। গ। হ্যাঁ বলো। এটা গ হিসেবে উত্তর লিখবে। গ হিসেবে উত্তর লিখবে। স্যার এটা কি লিখ? স্যার এটা কি বলবো? ইয়া 4 নাম্বার হিসেবে। হ্যাঁ এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এটা অ্যাসাইনমেন্ট কি আর নেক্সট দেখতে? এটা আমি কথা বুঝতে পারছিস না। স্যার অ্যাসাইনমেন্ট কি শুধু একটাই আর নাই? না এই একটাই থাকবে, একসাথে আজকের সাথে একটাই থাক। স্যার এইটাই সমাজ অ্যাসাইনমেন্ট না? হ্যাঁ এটা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট। এইটা সবাই লিখেছো? জি স্যার। ওকে সবাই লিখে রাখো, আমি কিন্তু এখন বন্ধ করে দেব। জি স্যার। নেপোলিয়ন বোনাপার্টের কথা, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট। স্যার এই একটাই? হ্যাঁ একটাই। স্যার এটা কোথায় জমা দিব? আপনার এই আইডিতে? আরে না, স্কুলে যায়। স্কুলে দিব? হ্যাঁ অ্যাসাইনমেন্ট এর জন্য স্কুলে যা দিতে হইব। স্কুলে 7 তারিখ জমা দেবে এটা। স্কুলে 7 তারিখে না? ওকে তাহলে শুধুমাত্র এই একটাই না? শোনো আজকের ক্লাস এ পর্যন্তই রাখি। শুধুমাত্র একটাই? হ্যাঁ একটাই। ক্লাসটা এ পর্যন্তই রাখি, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার ক্লাস আছে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকো।